সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেগুলার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে যুক্ত হয়েছি সপ্তম শ্রেণী গণিত ক্লাসে। আমরা আজকে অনুশীলনীর 10 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধারাবাহিক ভিডিও ক্লাস পাওয়ার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। দেখো, বলছে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনে। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। ক নম্বর প্রশ্ন দিয়েছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হবে। দেখো, এটা আমি করে রাখি। এই যে প্রথমে কি করবেন, একটি চারা গাছের মূল্য এই যে দেওয়াই আছে। একটি চারা গাছের মূল্য কয় টাকা? 12 টাকা। 12 টাকা লিখবেন। মোট চারা গাছ কিনছিল 595, তাহলে 595টি চারা গাছের মূল্য কত হবে? শুধু গুণ করে দিবেন, ক্যালকুলেটরে গুণটা করে নেবেন। আমি এই ভাগ করে দিচ্ছি। চারা গাছগুলো ক্রয় করতে তার খরচ হয়েছে। দেখো, আমরা এরপর কি খ নম্বর সমাধানে চলে যাব। খ নম্বরে বলছে, প্রশ্নটা একবার শোনেন। বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? আবার শুনি। বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? দেখো, এইখানে বলছে কি বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক, অর্থাৎ তাহলে কি প্রত্যেক সারিতে যদি সমান সংখ্যক গাছ দেই তাহলে অবশ্যই বাগানটা কি বর্গাকার হবে। বর্গাকার বলতে এইরকম হবে বাগানটা, অবশ্যই কি এরকম হবে না, বর্গাকার। বাগানটি কিন্তু অবশ্যই বর্গাকার হবে। এখন একটু উদাহরণ দিয়ে আমি যদি বুঝাই, প্রত্যেক সারিতে সমান সংখ্যক বলতে প্রত্যেক সারিতে 3টি করে দিই। এই সারিতে 3টি, এই সারিতে 3টি, এই সারিতে 3টি, এই পাশে 3টি, এই পাশে 3টি, 3টি করে যদি দেই, তাহলে দেখো এখানে 3টি করে দিলে দেখো 3 তিরিকে আমাদের 9 আসে। এর মানে কি এখানে চারা গাছের সংখ্যা কি, মোট চারা গাছ আমাদের কয়টি? 9টি। প্রত্যেক সারিতে যদি আমরা সমান সমান করে দিতে চাই তাহলে আমাদের দিতে হবে কয়টি করে? 3টি করে। এখন এই 9 সংখ্যাটার যদি আমরা বর্গমূল নির্ণয় করি, তাহলে বর্গমূল নির্ণয় করলে রুট করতে হবে, রুট 9। এটাকে যদি আমরা এই যে রুট ওভার 9টাকে যদি ভাঙাই 3 গুণন 3, এরকম করলে 9 আসে না? আসে। 3 তিরিকে 9, রুট তো আসে। এরপর দেখো এই যে রুট 3 তিরিকে 9, মানে 3 গুণন 3, মানে 3 কয়টা? 2টা। তার মানে 3-এর উপর আমরা এইভাবে দিলেই কিন্তু হয়। 3-এর উপর স্কয়ার মানে কি 3 2টা। এই যে 3-এর উপর স্কয়ার, এটাকে আবার আমরা এইভাবে ভাঙায় লিখি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দিতে পারি 3-এর উপর স্কয়ার। এখন এই যে রুটে স্কয়ারে কাটে দিয়ে আমাদের 3 আসবে। তাহলে আমাদের প্রত্যেক সারিতে চারার সংখ্যাগুলো কি 3, এটা কিন্তু বের হয়ে আসলো। ঠিক এইরকম প্রশ্নটাই করছে। এই এতটি চারা গাছ প্রত্যেক সারিতে বলছে, প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। প্রত্যেক সারিতে আমরা সমান করে দেওয়ার জন্য প্রথমে আমরা কি করব, এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব। আমরা কি করব, 500, দেখো এই যে সমাধান আমি করে দিচ্ছি, 595। এই সংখ্যাটার আমাদের কি করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয় করার জন্য এইভাবে আমরা কি ডান পাশে একটা টান দিব, আর এগুলোকে কি করব, আমরা এই যে ডান পাশ থেকে এই পাশে আগাবো, জোড়ায় জোড়ায় নিব। জোড়ায় জোড়ায় নেওয়ার পর এই যে একটা থাকলো, এটা কিন্তু কোনো জোড়া নাই, জোড়া নেই। তাহলে এটাকে আমরা কি একক নিয়ে নিব। আগে এই পাশ থেকে কি জোড়ায় জোড়ায় নিব। এখন এই যে 5, এইখানে এর নিচে এমন একটি সংখ্যা, বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে যা 5-এর থেকে বড় হবে না। 5-এর থেকে কি হবে না, বড় হবে না, কিন্তু 5-এর থেকে ছোট নেওয়া যাবে, মানে কাছাকাছি। ছোট বলতে একেবারেই ছোট নেওয়া যাবে না, 5-এর কাছাকাছি মানটা নিতে হবে। তাহলে এখানে এমন একটি সংখ্যার বর্গ সংখ্যা নির্ণয় আমরা করব।
দেখো যদি এই যে 2 এই সংখ্যাটা বর্গ সংখ্যা যদি আমরা নির্ণয় করি তাহলে 2 এর বর্গ সংখ্যা কত? 4। অবশ্যই 4। আমরা জানি 2 এর বর্গ সংখ্যা কত? বর্গ মানে কি স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার মানে কি 2 কয়টা? 2টা, 2 গুণন 2, তাহলে দেখো 4 আসে। তাহলে 2 এর বর্গ সংখ্যা হলো আমাদের 4। এখন কি করব আমরা? এবার কি করব? বিয়োগ করব। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে এখানে আসে আমাদের 1 আসে। আর এই যে জোড়াটা, এই জোড়াটা আমরা কি করব? নামায় দিয়ে দিব, যা আছে তাই। এরপর দেখো, এরপর বর্গমূল কিন্তু নির্ণয় করতে হয় এইভাবে, একটু ভালো করে দেখো। এরপর এই যে 2, এই সংখ্যাটা ডাবল সংখ্যা আমরা এখানে নেব। এই সংখ্যাটার ডাবল সংখ্যা কত? 2 এর ডাবল কত? 4। 2 এর ডাবল কত? 4। এখন এইখানে একটা সংখ্যা নিব, এইখানে যে সংখ্যাটা নিব ঠিক ওই সংখ্যাটা দিয়ে আবার এই পুরো সংখ্যাটাকে গুণ করলে যেন এই 195 এর সমান হয় বা ছোট কাছাকাছি মান থাকে, এইরকম নিতে হবে। তাহলে এইখানে আমরা ধরে নাও, এইখানে যদি আমরা 4 নিছি, এখানে যদি আমরা 6 দিই তাহলে 46। 46 কে আমরা কত দিয়ে গুণ করব? এখানে যে সংখ্যাটা নেব ওই সংখ্যাটা দিয়ে গুণ করব। তাহলে 46 গুণন হচ্ছে কি 6, 6 6 36 এর 6 হাতে 3, 4 4 24 3 27, তাহলে 276। 276 নেওয়া যাবে কি? যাবে না। 195 থেকে বড় আসতেছে। তাহলে আমরা যদি 4 নিই, 4 তো আছে এখানে, যদি সংখ্যাটা 4 নিই, এখানে 4 নিলে 44 কে এখন কত দিয়ে গুণ করব? যত বেশি ঠিক তত সংখ্যাটা দিয়ে গুণ করব। তাহলে 4 চক 16 6 1 4 চক 16 17 176 নেওয়া যাবে কি? নেওয়া যাবে। 195, তাহলে 176 আসে যাবে। কিন্তু আমরা আরেকটু কি ট্রাই করে দেখব, 5 নিই, 45 5, তাহলে 5 5 25 এর 5 হাতে 2 4 5 20 আর 2 225। তাহলে আমাদের দেখো এই দুইটা সংখ্যার মধ্যে কিন্তু একটা নিতে হবে। তাহলে কোনটা নিব? 225 195 থেকে বড় নিব না, 176 195 এর কাছাকাছি, তাহলে এটা নিব। 195 হলে নিব এবং কি এর ছোট কাছাকাছি মান হলে আমরা নিব। তাহলে এখানে কত নিব? 4 নিতে পারি। এবং এই 4 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 176। যে সংখ্যাটা দিয়ে গুণ করব ওই সংখ্যাটা এখানে বসাই দেব। হ্যাঁ, তাহলে 176। এখন আমরা কি করব? বিয়োগ করে দেব। দেখো এইখানে হচ্ছে 15 ধরতে হবে, 9 হাতে 1, এখানে হচ্ছে 1 আর এখানে মিলে গেছে 0। তাহলে আমাদের এই যে দেখো কত আসলো? অবশিষ্ট কত হইল? 19। তাহলে আমাদের অবশিষ্ট হইল 19। এই সংখ্যাটিকে বর্গমূল করতে গিয়ে আমাদের কি? বর্গমূল নির্ণয় করতে গিয়ে আমাদের অবশিষ্ট থাকলো 19। তাহলে আমরা কি করব? বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? তাহলে এইখানে যে অবশিষ্ট থাকবে এটাই হচ্ছে কি আমাদের অবশিষ্ট চারা গাছ, মানে এটাই খ নম্বরের উত্তর। তাহলে আমরা খ নম্বরের উত্তর দিয়ে দিব। এটাই হচ্ছে কি আমাদের উত্তরে লিখব 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। শেষ। আর এই যে এগুলো আমি করে দিছি, এগুলা কিন্তু তোমাদের রাত, এগুলো তোমরা রাত হিসেবে করো বা ক্যালকুলেটরে করে দিতে পারবা। এই যেগুলো হচ্ছে কি রাত, বোঝানোর সুবিধার্থে এগুলো করে দিছি। তাহলে খ নম্বর উত্তর দেখো, এই যে জাস্ট অন্য কোনো কিছুই কাজ নাই, শুধু এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করবেন সুন্দর করে, 19 অবশিষ্ট থাকবে। এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। এরপর আমরা কি গ নম্বর সমাধানে চলে যাব। এই যে গ নম্বরে বলছে কি
তোমরা অবশ্যই বইটা যখন ক্লাসগুলো দেখবেন বইটা হাতে নেবেন, নিয়ে প্রশ্নগুলো মিলে নেবেন। বলছে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো, খরচের টাকার সংখ্যা, আমাদের খরচের টাকা, খরচ কত বেড়েছিল ক নম্বরে ৭,১৪০। আর চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা আমাদের কত বেরিয়েছে, কত, এই যে ৫৯৫। তাহলে এটার বিয়োগফলের সাথে, তাহলে আমরা আগে বিয়োগটা করে নিই। আমরা লিখব খরচের টাকার সংখ্যা, খরচের টাকার সংখ্যা সমান সমান কত, ৭,১৪০। চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা আমাদের কত, চারা গাছের সংখ্যা হচ্ছে ৫৯৫। তাহলে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগফলের সাথে। তাহলে আগে আমরা বিয়োগফলটা লিখব, ৫ হাতে ১, ১৪ থেকে ১০ গেলে ৪ হাতে ১, ১১ থেকে ৬ গেলে ৫ হাতে ১, ৬। তাহলে ৬,৫৪৫, এটাই কি আমাদের বিয়োগফল। এখন বলছে বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আগে আমরা এটাকে দেখব, এটা পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা। আগে আমরা এটাকে দেখব পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা। তাহলে আমরা সরাসরি ৬,৫৪৫ এর বর্গমূল আমরা নির্ণয় করি। বর্গমূল, এর বর্গমূল আমরা নির্ণয় করি। দেখো, বর্গমূল নির্ণয় আমরা শিখে গেলাম। খ নম্বরটা যেটা করলাম ঠিক এইভাবে। দেখো, ৬,৫৪৫, তাহলে এটাকে বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই কি, যে জোড়া জোড়ার উপরে আগে দাগ করে দিতে হবে। এরপরে দেখো ৬৫, তাহলে এমন একটা সংখ্যার বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে যা ৬৫ থেকে কি বড় নেওয়া যাবে না, তবে ৬৫ সমান হবে বা কাছাকাছি হবে। তাহলে আমরা জানি বর্গ মানে কি, খ নম্বরে শিখাইলাম, বর্গ মানে স্কয়ার, মানে কোনো একটা সংখ্যার উপর স্কয়ার দিব। ওই একটি সংখ্যা, মনে করো যে ৬, এই ৬ এর বর্গ সংখ্যা কত, এই ৬ কে ৬ দিয়ে গুণ দিব, তাহলে ৬ এর বর্গ সংখ্যা হচ্ছে ৩৬। ঠিক এরকম করি। তাহলে ৬৫ আমাদের, তাহলে আমরা জানি ৮ এর বর্গ সংখ্যা, ৮ এর উপর স্কয়ার মানে কি, এই যে ৮ গুণন ৮, তাহলে ৮ ৮ ৬৪। তাহলে ৮ নিতে পারি আমরা, এইখানে সংখ্যাটা দিব কত, ৮। এই ৮ এর বর্গ সংখ্যাটা আমরা এখন এখানে বসাই দিই। ৮ এর বর্গ সংখ্যা কত, ৬৪। এখন আমরা কি করব, বিয়োগ করব। এখানে ৬৫ থেকে ৬৪ বিয়োগ করলে ১ থাকে, ৪৫। দেখো ৪৫ থাকে। এখন আমরা এই যে এখানে যে সংখ্যাটা নিব, এটা তো আমরা সবাই জানি। তাহলে ৮ এর ডবল নিব, ৮ এর ডাবল মানে ১৬ নিব। এই ১৬ নেওয়ার পর এমন একটা সংখ্যা নিব, এইখানে ওই সংখ্যাটাকে, এখানে যে সংখ্যাটা নিব এটা পুরো সংখ্যাটাকে আবার ওই সংখ্যা দিয়ে গুণ দেব। গুণ দেওয়ার পর দেখবো আমরা ১৪৫ এর সমান বা কাছাকাছি হয় কিনা। তাহলে এখানে যদি আমরা ১ নিই তাহলে ১৬১, তাহলে ১৬১। দেখো, এই যে ১৬১ গুণ দিব কত দিয়ে, এখানে কত নিছি, ১ নিছি, তাহলে ১ দিয়ে গুণ দিব। এই ১ দিয়ে গুণ দিলে কত হবে, ১৬১ হবে। কিন্তু দেখো ১৪৫ এর থেকে বেশি, এই মানটা কি এখানে বসাইতে পারবো না। ১৪৫ এর থেকে ১৬১ বেশি হচ্ছে। তাহলে কি, যেহেতু কি ১ নিলেই বেশি হচ্ছে, তাহলে কি ২ নেওয়ার কোনো অপশনে নাই, ৩ নাই, ৪ নাই, ৫ নাই, এগুলো আর কি নেওয়া যাবে না। তাহলে কত নিতে হবে, অবশ্যই এখানে ০ নিতে হবে। এখন ০ যদি নেই, তাহলে ০ ১৬০, এই ০ নিছি, ১৬০ নিছি কত, ০ দিয়ে গুণ দিব। তাহলে ০ দিয়ে গুণ দিলে এগুলো কি হয়, ০ হয়। তাহলে দেখো, এই যে ১৬০ নিলাম,
নিয়ে শূন্য দিয়ে গুণ দিলাম, মানে শূন্য নিলাম, শূন্য দিয়ে গুণ দিলাম, আসলো শূন্য। তাহলে কত দিয়ে গুণ দিলাম, যত দিয়ে গুণ দিলাম ওইটা কিন্তু এখানে বসাইতে হবে। শূন্য দিয়ে গুণ দিছি, শূন্য এখানে দিয়ে দিব, আর আসছে যে আমাদের কত, শূন্য, দিয়ে দেবো সবগুলাই কি শূন্য। তাহলে বিয়োগ করার পর কি যা আছে তাই থাকবে। তাহলে আমাদের সংখ্যাটি ভাগফল কত, অর্থাৎ সংখ্যাটি বেরোলো 80 এবং অবশিষ্ট থাকলো কত আমাদের 145। অবশিষ্ট থাকলো আমাদের 145। এখন বলছে কি 4000 বিয়োগের সাথে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো আমাদের আসছে, আমরা এখানে একটা ভাষা লিখতে পারি যে এখানে একটা সুন্দর ভাষা লিখতে পারি 6545 এর বর্গ মূল নির্ণয় করতে গিয়ে 145 অবশিষ্ট থাকে। অবশিষ্ট থাকে 6545 এর বর্গমূল নির্ণয় করতে গিয়ে 145 অবশিষ্ট থাকে। তাহলে আমরা কি করব, এটার বর্গ সংখ্যা নির্ণয় করার জন্য কি আমরা এই যে ক্ষুদ্রতম একটা সংখ্যা যোগ করে দিব, অর্থাৎ এই যে 80 এর সাথে যোগ 1, এই যে 81 এর বর্গ সংখ্যা। তাহলে 81 এর বর্গ সংখ্যাটা হবে কি পূর্ণবর্গ সংখ্যা। দেখো 81 এর বর্গ সংখ্যা। তাহলে আমরা নির্ণয় করব কি, আমরা ক্ষুদ্রতম একটি সংখ্যা অর্থাৎ এক সংখ্যাটি যোগ করে দিয়ে এই 81 এর বর্গ সংখ্যা আমরা নির্ণয় করব। দেখো দেখো এগুলো মিশাই দিলাম। তাহলে আমরা কি করব, 81 এর বর্গ সংখ্যা মানে কি 81 গুণন হচ্ছে কি 81। তাহলে 81 আর 81 গুণ করলে কত হয়, আমি সাইডে করে দিচ্ছি। 81 হচ্ছে 81 বারবার 8 এর 8 6561। দেখো তাহলে 81 এর বর্গ সংখ্যা কত, 6561। তাহলে আমরা কি করব, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, যেটা থেকে আমাদের কি এটা বিয়োগ করে দিতে হবে। 6561 বিয়োগ হচ্ছে কি 6545। এটা বিয়োগ করলে দেখো কত আসে, দেখো বিয়োগ করলে কত আসে, 61 থেকে 6545 আমরা বিয়োগ করে দিব। তাহলে এটাকে ধরতে হবে 11 থেকে 5 গেলে 6 আসবে, হাতে 1, 6 থেকে 5 গেলে 1 আসবে, হাতে 0 তাহলে আমাদের আসবে কি 16। তাহলে আমাদের আসলো কি 16। বলছে কি বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ওই বিয়োগফলের সাথে যদি আমরা এই যে 16 যোগ করি, এই 16 যোগ করলে আমাদের কি সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা উত্তর লিখে দিব 16। তো এই হচ্ছে আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।